আসসালামু আলাইকুম। আয়শা বালিশিকা থেকে আয়শা আপু চলে আসছি এসএসসি 26 এবং 27 সালের স্টুডেন্টদের জন্য। দুঃখিত, আসলে আমার ব্যাচ শেষ হতে হতেই 7:40 বেজে যায়, যার কারণে আমার ক্লাস শুরু করতে একটু দেরি হয়ে যায়। এরপর থেকে আমরা ঠিক 8টার সময় ক্লাসে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আর কোনো সমস্যা হবে না। তোমরা এরপর থেকে জাস্ট 8টায় বই পুস্তক নিয়ে একদম খাতা কলম টলম সবকিছু নিয়ে রেডি হয়ে বসে থাকবো। 8টার সময় আমাদের লাইভ ক্লাসটা শুরু হয়ে যাবে। গত দিনের ক্লাসটা কিন্তু আজকে হচ্ছে এবং আজকে আমাদের প্রথম সাইকেলের দ্বিতীয় চ্যাপ্টারের ক্লাসটা শুরু হয়েছে। ইতিমধ্যে তোমরা যারা আমার সাথে এতদিন ছিলে, এতদিন বলতে আমরা 5টা ক্লাস করেছি অ্যাকচুয়ালি। আমাদের প্রথম সাইকেলে তোমাদের বায়োলজির প্রথম সাইকেলে আমাদের 1 এবং 2 নাম্বার চ্যাপ্টার ছিল। ওকে, 1 নাম্বার চ্যাপ্টারের উপরে আমরা 5টা ক্লাস নিয়ে ফেলেছি, জীবন পাঠ। এখন আমরা দ্বিতীয় চ্যাপ্টারের উপরে ক্লাসটা শুরু করেছি এবং এই ক্লাসটা তোমার টপিকটা হচ্ছে জীবন কোষ, এবং জীবন কোষের উপরে টোটাল কতটা ক্লাস নেওয়া হবে জানো? টোটাল 13টা ক্লাস নেওয়া হবে এবং এই সাইকেলটা শেষ হবে আমাদের 18টা ক্লাস দিয়ে। তাহলে 5টা শেষ হয়ে গেছে এবং এই চ্যাপ্টারের আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস। তাহলে আমি এখন শুরু করব এখন আমি শুরু করব জীবকোষ চ্যাপ্টারটা নিয়ে, এবং এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যার কারণে আমি এই চ্যাপ্টারের উপরে ক্লাস রেখেছি কতটি? 13টি। তাহলে এখন আমাকে বলো যে সবকিছু ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার সবকিছু? তাহলে একটু লাইক কমেন্ট করেই ক্লাসটা শুরু করো। বিসমিল্লাহ বলে আমরা ক্লাসটা শুরু করছি। ফার্স্টে আমরা যেহেতু জীবকোষ পড়বো, জীবকোষ, তাই আমরা ফার্স্টে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কোষের একটা চমৎকার সংজ্ঞা। তোমাদের কোষের সংজ্ঞা যদি ধরা হয় তাহলে তোমরা কি বলো জানো? জীবদের গঠন ও কাজের এককে কোষের সংজ্ঞা বলে। অ্যাকচুয়ালি এই সংজ্ঞাটা কিন্তু কি বলবো, এই সংজ্ঞাটা তুমি দিতে পারো, মানে এটা ঠেকায় কাজ সারা একটা ব্যাপার আছে না, জাস্ট সেটার মতন হবে। তোমাকে সংজ্ঞাটা দিতে হবে স্মার্টলি, মানে এত সুন্দর চমৎকার একটা সংজ্ঞা আজকে তোমাকে আমি শিখাই দিব, এবং এই সংজ্ঞাটা পড়লেই তুমি এসএসসি এইচএসসি সব কিছু পারবা। এবং অ্যাডমিশনে যখন তুমি যাবা, অ্যাডমিশনে গিয়েও এমসিকিউ আসতে তুমি ইনশাআল্লাহ কমন পাবে। তাহলে আমরা যে সংজ্ঞাটা দিব, আমি সংজ্ঞাটা লিখে রেখেছি, সময়ে যেহেতু লিখতে সময় চলে যায় তাই আমি সংজ্ঞাটা লিখে রেখেছি এবং এটা আমি সুন্দর করে এখন তোমাদেরকে বুঝাই দিব। তাহলে যদি তোমাকে পরীক্ষাতে প্রশ্ন করা হয় কোষের সংজ্ঞা লিখো বা কোষ বলতে কি বুঝো, তাহলে তুমি কি লিখবা? তুমি লিখবা জীবদের গঠন ও কাজের একক। যেমন দেখো আমি বুঝাই দিচ্ছি, এই যে আমরা এখানে একটা কোষ আঁকিয়েছি, হ্যাঁ, তো এই কোষের সংজ্ঞাটা হচ্ছে এইটা। আমি সংজ্ঞাটা আগে একটু বলে দিই, তারপরে আমি তোমাদেরকে সুন্দর করে একটু বুঝাই দিব। কি সংজ্ঞা? জীবদের গঠন ও কাজের একক যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল, বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা পরিবেষ্টিত, নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং পূর্বতন কোষ থেকে সৃষ্ট, তাকেই আমরা কি বলবো? কোষ বলবো। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিই। ক্লিয়ার কিভাবে করব সেটা হচ্ছে, আমরা একটা কোষ দেখতে পাচ্ছি তো, তাই না? এই যে একটা কোষ, এই কোষটা বারবার বিভাজন করে কোষের সংখ্যা বৃদ্ধি করার পরে দেখো এই যে অনেক সুন্দর কিউট, এই যে কিউট, একটু চুল দিয়ে দিই, ঠিক আছে? এটার উপর একটু চুল দিয়ে দিই, একটু কাম দিয়ে দিই, হ্যাঁ, এই যে দেখছো একটা কিউট তোমাকে আমাকে সৃষ্টি করে ফেলছে, এবং এর মধ্যে বিভিন্ন অর্গান আছে, সকল অর্গান বিভিন্ন কাজ করে। তাহলে দেখো তো এটা তোমার উত্তর হয়েছে কিনা? সুন্দর না? অনেক সুন্দর না? তাহলে এখন কথা হচ্ছে, এই যে কোষ দিয়ে কিন্তু আমাদের দেহ গঠিত হয়েছে এবং আমাদের দেহের প্রত্যেকটা কোষ কি করছে? বিভিন্ন কাজ সম্পন্ন করছে। এই জন্য বলা হয় জীবদের গঠন ও কাজের একক স্বনির্ভর, আত্মপ্রজননশীল। কোষ কিন্তু স্বনির্ভর, আত্মপ্রজননশীল, তোমার আমার উপর নির্ভরশীল না। তুমি বলবো না যে তুই কাজ কর, তুই সংখ্যা বৃদ্ধি কর, তুই এই কর সেই কর, এইগুলো কোষ ধারে না। মানে কোষ নিজের গতিতেই কি সংখ্যা বৃদ্ধি করে যাবে, সে কারো উপর নির্ভর করে না। তার মানে স্বনির্ভর, আত্মপ্রজননশীল, বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা পরিবেষ্টিত। তোমরা কি কখনো জানো যে কোষের যে পর্দা থাকে সেটা কয় ধরনের হতে পারে? 3 ধরনের হতে পারে। এর মধ্যে আমরা যে পর্দাটা বলছি সেটা হচ্ছে বৈষম্য ভেদ্য। দেখো মনে করো এটা হচ্ছে কোষের পর্দা, এখানে কোনো ছিদ্র নাই, কোনো কিছু যাওয়া আসা করতে পারবে না, তাহলে এটা হচ্ছে অভেদ্য। মনে করো পর্দার মধ্যে বড় বড় ছিদ্র আছে, বুঝছো?
তাহলে এটা কি হবে, ভেদ্য, এটা হবে ভেদ্য, সবকিছু যাওয়া আসা করতে পারবে, কোনো বাস বিচার নাই, ছোট বড় উপাদান দ্রাবক দ্রাবক সবকিছু যাওয়া আসা করতে পারবে, ঠিক আছে। কিন্তু যদি কোষের পর্দায় ছিদ্রটা থাকে ছোট ছোট এবং এই ছিদ্রের ভেতর দিয়ে কি যাওয়া আসা করবে সেটা যদি সিলেক্ট করা থাকে, তাহলে এটাকে বলা হবে বৈষম্য ভেদ্য। যেমন এই ছিদ্রটা খুবই সূক্ষ্ম ছোট এবং এই ছিদ্র দিয়ে কোষ থেকে কোষের মধ্যে পানি, বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো কি করতে পারে, যাওয়া আসা করতে পারে। যেহেতু এইটা সিলেক্ট করে দিচ্ছে, বৈষম্য করছে যে কোনটা আসবে কোনটা আসবে না, এই জন্য এই পর্দাটাকে আমরা কি বলছি, বৈষম্য ভেদ্য পর্দা। তাহলে আমাদের কোষের চারপাশে যে পর্দা আছে, কোষ ঝিল্লি, আমরা একটু পরে পড়বো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা পরিবেষ্টিত, নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত। অ্যাকচুয়ালি প্রোটোপ্লাজম বলতে আমরা কিন্তু বুঝাই কোষ ঝিল্লি থাকবে, তারপরে একটা সুস্পষ্ট কি থাকবে, একটা নিউক্লিয়াস থাকবে এবং দেখা যাচ্ছে সাইটোপ্লাজম থাকবে, পুরো অংশটাকে আমরা কি বলবো, প্রোটোপ্লাজম। তাহলে কোষ কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ কি নিয়ে গঠিত হবে বলতো, প্রোটোপ্লাজম নিয়ে গঠিত হবে। এবং পূর্বতন কোষ থেকে সৃষ্ট, মানে পূর্বের কোষ থেকে সৃষ্ট, যেমন মনে করো এইটা একটা কোষ, এই কোষটা বিভাজিত হয়ে একটা থেকে দুইটা হয়েছে, আবার এই কোষটা বিভাজিত হয়ে আবার একটা থেকে দুইটা হয়েছে। তাহলে আমাকে একটু বলো তো, এই কোষের পূর্বের কোষ তো এইটা, তাই না, আবার এই কোষের পূর্বের কোষও কিন্তু এইটা, তাহলে কোষ পূর্বের কোষ থেকে সৃষ্টি হয়ে থাকে। তাহলে কোষের একটা চমৎকার সংজ্ঞা নিঃসন্দেহে তোমরা পারবে। তাহলে আমরা এখন বুঝে বুঝে পড়তে পারবো জীবদের গঠন ও কাজের একক, যা স্বনির্ভর আত্মপ্রজননশীল বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা পরিবেষ্টিত, নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং পূর্বের কোষ থেকে সৃষ্ট, তাকেই আমরা কি বলবো, কোষ বলবো। এই সংজ্ঞাটা এত মিষ্টি মধুর, তুমি যদি এই সংজ্ঞাটা ইউজ করো বা এই সংজ্ঞাটা লিখো, তাহলে কিন্তু টিচার ভীষণ পছন্দ করবে এবং ফুল মার্কস তুমি পেয়ে যাবে। বাট কেউ যদি মনে করো যে এত বড় সংজ্ঞাটা আমার পড়তে একটু কষ্ট হচ্ছে, তুমি একটু ফাঁকিবাজি করে একটু ছোট্ট করে সংজ্ঞাটা লিখতে চাও, তাহলে তুমি এখান থেকে দুই একটা পয়েন্ট বাদ দিতে পারো। কি করতে পারো, জীবদের গঠন ও কাজের একক, যা স্বনির্ভর আত্মপ্রজননশীল পূর্বর কোষ থেকে সৃষ্ট, তাকেই আমরা কি বলবো, কোষ বলবো। তুমি এভাবে সংজ্ঞা দিতে পারো, অথবা তুমি কিভাবে দিতে পারো, জীবদের গঠন ও কাজের একক, যা বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা পরিবেষ্টিত, নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং পূর্বের কোষ থেকে সৃষ্ট, তাকেই আমরা কি বলবো, কোষ বলবো। তাহলে তোমার ইচ্ছে মতন তুমি সুন্দর করে সাজিয়ে নিবে। আমি সর্বোচ্চ পয়েন্ট দিয়ে দিয়েছি, তোমরা যারা 100-তে 100 পেতে চাও এটা তাদের জন্য, যারা 100-তে 100 পেতে চাও না, 90+ পেতে চাও বা 80+ পেতে চাও, তারা কিন্তু সংজ্ঞাটাকে ছোট করে লিখতে পারবা, এতে কোনো সমস্যা নেই। তাহলে এখন আমাকে বলো তো, কোষের সংজ্ঞা নিয়ে তোমাদের কি আর কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই মনে হচ্ছে। ওকে, যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো ভীষণ ভালো, কোনো সমস্যা না থাকলে খুবই ভালো, খুবই ভালো কথা। তাহলে এখন আমরা কোষের একটা সংজ্ঞা দেওয়া আছে তোমাদের 9-10 বইয়ে, এইটা তোমরা এমসিকিউ এর জন্য পড়ে ফেলবা। দেখো এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে, আমি পড়ানো শেষ করে যখন তোমাদের এমসিকিউ দাগায় দিব তখন ইনশাআল্লাহ বলবো, তারপরও একটু বলে দিচ্ছি। তোমরা কিন্তু লোই এবং সিকেফিসের যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটাও একটু মুখস্থ করবা, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে কোষের সংজ্ঞা নিয়ে আশা করছি আমাদের আর কোনো সমস্যা নেই। এবার আমরা চলে যাচ্ছি আদি কোষ এবং প্রকৃত কোষে। তোমরা যারা আমার প্রথম চ্যাপ্টারের ক্লাসটা করেছো, জীবন পাঠের ওপরে যে ক্লাসটা তোমরা করেছো, দ্বিতীয় নাম্বার যে ক্লাসটা, সেই ক্লাসে কিন্তু যখন আমরা দ্বিতীয় অথবা দ্বিতীয় ক্লাসটাই হবে ইনশাআল্লাহ, যখন আমরা দ্বিতীয় ক্লাসটাতে পড়েছিলাম আদিকোষ এবং প্রকৃত কোষ, তখন কিন্তু অ্যাকচুয়ালি এই টপিকটা আমাদের পড়ানো হয়ে গিয়েছিল। তারপরেও আজকে আমি এই টপিকটা আরেকবার বলছি, তোমরা যারা নতুন তাদের জন্য।
তাহলে একটু মাঝে মাঝে একটু রেসপন্স করো, একটু কমেন্ট করো, একটু হাই হ্যালো করো প্লিজ। ভিডিওটা যখন তোমার চোখের সামনে আসবে অবশ্যই একটু শেয়ার করবে, কারণ এই ভিডিওটা যদি একটা তোমার ফ্রেন্ড দেখে তাহলে আমার বিশ্বাস সে মনোযোগ সহকারে দেখলে তার ভীষণ ভালো লাগবে এবং সে কিন্তু উপকৃত হবে। আর কোনো মানুষকে উপকার করা কিন্তু সওয়াবের ব্যাপার। তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবে, যখন তুমি ভিডিওটা দেখবে একটু লাইক কমেন্ট করো, ঠিক আছে? তাহলে আমাদের আদি কোষ এবং প্রকৃত কোষ নিয়ে কথাবার্তা আমরা এখন একটু বলবো। অ্যাকচুয়ালি আদি কোষ এবং প্রকৃত কোষ নামকরণ করাই হয়েছে কিসের ওপর ভিত্তি করে? নিউক্লিয়াসের ওপর ভিত্তি করে। এখন আমরা যে জিনিসটা পড়ছি সেটা হচ্ছে কোষের প্রকারভেদ। নিউক্লিয়াসের ভিত্তিতে কোষকে কত ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি? নিউক্লিয়াসের ভিত্তিতে আমরা কোষকে কয় ভাগে ভাগ করেছি? 2 ভাগে। তাহলে আমরা এটা কি বলবো? কিসের ওপর ভিত্তি করে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ওপর ভিত্তি করে কোষ কত প্রকার? কোষ 2 প্রকার, একটা আদি কোষ এবং আরেকটা হচ্ছে প্রকৃত কোষ। তো দেখো আমরা একটু খেয়াল রাখো, সম্ভবত কল এসেছে। আচ্ছা দেখো এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটার ওপর ডিপেন্ড করেই কিন্তু এটার প্রকারভেদ করা হয়েছে। আমরা বারবারই বলছি, আমি বারবারই বলছি, আমরা কিন্তু এখন নিউক্লিয়াসের ওপর ভিত্তি করে কোষের প্রকারভেদ পড়ছি। তো নিউক্লিয়াসের ওপর ভিত্তি করে কোষ হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষ। যেহেতু ব্যাপারটা নিউক্লিয়াসকে নিয়ে, তাই তোমাকে ফার্স্টে নিউক্লিয়াসের বিষয়টাকে হাইলাইট করতে হবে। তাহলে যার নিউক্লিয়াস সুগঠিত, সুগঠিত নিউক্লিয়াস মানে আমরা কিন্তু এখানে সুন্দর নিউক্লিয়াস একটা দেখতে পাচ্ছি, মানে চারপাশে একটা নিউক্লিওলার মেমব্রেন আমরা দেখতে পাবো এবং ভেতরে ভেতরে আমরা কি দেখতে পাবো? নিউক্লিওলাস, তারপরে নিউক্লিওপ্লাজম এবং ক্রোমাটিন তন্তু। ওকে, তখন আমরা সেই নিউক্লিয়াসটাকে বলবো সুগঠিত। এবং সুগঠিত নিউক্লিয়াস যুক্ত এটা একটা কোষ, তাই এই কোষকে আমরা কি বলছি? প্রকৃত কোষ। কিন্তু যখন নিউক্লিয়াসটা যখন সুগঠিত হবে না, একটু খেয়াল করে দেখো, এর চারপাশে কিন্তু কোনো নিউক্লিওলার মেমব্রেন নেই এবং ভেতরে কোনো নিউক্লিওলাস নেই। এই যে এই অংশটা হচ্ছে এটার কি? এটার ক্রোমাটিন তন্তু, এটার ক্রোমাটিন তন্তু। এই যে ক্রোমাটিন তন্তু, এই ক্রোমাটিন তন্তুটা কি অবস্থায় আছে? সাইটোপ্লাজমে রয়েছে, নগ্ন অবস্থায়। যেহেতু এর কোনো নিউক্লিওলার মেমব্রেন, নিউক্লিওলাস নেই, তাই এটা সুগঠিত নিউক্লিয়াস না। তাহলে সুগঠিত নিউক্লিয়াস না থাকলে সেই কোষকে আমরা কি বলবো? আদি কোষ বলবো। তাহলে এইটা গেল আদি কোষ এবং এইটা হচ্ছে প্রকৃত কোষ। একটু খেয়াল করে দেখো, যেহেতু প্রকৃত কোষের নিউক্লিয়াসের চারপাশে নিউক্লিওলার মেমব্রেন আছে, তাই সাইটোপ্লাজম, এগুলো হচ্ছে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়ার উপাদানগুলো, বস্তুগুলো পুরোপুরি আবৃত অবস্থায় আছে, পুরোপুরি আবৃত অবস্থা আছে। কিন্তু এখানে একেবারে যেহেতু এই ক্রোমাটিন তন্তুর বাহিরে কোনো প্রোটেকশন নাই, কোনো আবরণ নাই, কোনো নিউক্লিওলার মেমব্রেন নাই, এই জন্য এইটা নগ্নভাবে কি করছে দেখো, সাইটোপ্লাজমে কি অবস্থায় আছে? ছড়িয়ে আছে, সাইটোপ্লাজমে ছড়িয়ে আছে। আমরা কিন্তু খুব সুন্দর করে পড়ছি, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। এই কোষটার দিকে তাকালেই তুমি দেখতে পাবা যে এর সাইটোপ্লাজমে তুমি অনেক অঙ্গাণু দেখতে পাচ্ছ। দেখো আমরা কোষ গহ্বর, মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি, ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজোম, রাইবোজোম, হ্যাঁ আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি, কোষীয় কঙ্কাল, অনেক কিছু। কিন্তু এইখানে তুমি শুধুমাত্র যে জিনিসটা দেখতে পাচ্ছ সেই জিনিসটা হচ্ছে শুধুই তুমি এখানে কি দেখতে পাচ্ছ? রাইবোজোম। তাহলে প্রকৃত কোষে সকল অঙ্গাণুই উপস্থিত, আর আদি কোষে শুধুমাত্র কি উপস্থিত? রাইবোজোম উপস্থিত। এবং এই রাইবোজোমের মাধ্যমে কিন্তু এখানে প্রোটিন তৈরি হয়ে থাকে এবং এরা সংখ্যা বৃদ্ধি করে থাকে। এবং একটু ভালো করে খেয়াল করে দেখলেই বুঝতে পারবা, যেহেতু এই কোষের ভেতরে অনেক বেশি অঙ্গাণু, তার মানে এই কোষের গঠনটা কি অবশ্যই জটিল ধরনের হবে, তাই না? বাট এদের কোষের মধ্যে শুধুই রাইবোজোম আছে, তাছাড়া আর কিছুই নেই। মনে করো তোমার ঘরের মধ্যে অনেক ফার্নিচার, অনেক দামি দামি জিনিসপত্র আছে, আর আমার একটা ছোট্ট ঘরের মধ্যে শুধু একটা কলস আছে পানি খাওয়ার জন্য, জীবন বাঁচানোর জন্য পানি খাবো, তাই কলসি রাখছি, পানি খাবো। তো এখন কথা হচ্ছে, তাহলে আমার ঘরটা কিন্তু সে আদি কোষের মতন খুবই সরল প্রকৃতির, হ্যাঁ, আর তোমার ঘরটা কিন্তু অনেক বেশি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে তোমার ঘরটা অনেক জটিল প্রকৃতির, ঠিক আছে?
তো ঠিক সেরকম প্রকৃত কোষের অনেক বেশি কিছু থাকে, অনেক অঙ্গাণু থাকে, এই জন্য এই কোষের আকারও বড় এবং কোষের ভেতরের গঠনটা অনেক জটিল, কিন্তু এদের গঠনটা বেশ সরল প্রকৃতির হয়ে থাকে। ঠিক আছে, এখন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পড়ব, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। সেইটা হচ্ছে, আমরা জানি যে একটা কোষের যে এই যে ক্রোমাটিন তন্তু আমরা দেখতে পাচ্ছি, এই যে কোষের ভেতরে ক্রোমাটিন তন্তু, এই ক্রোমাটিন তন্তু যখন পেঁচিয়ে 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 এরকম ক্রোমোজোম গঠন করবে, তখন এই ক্রোমোজোমের মূল গাঠনিক উপাদান হচ্ছে একটা প্রোটিন, সেই প্রোটিনের নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। ভালো করে খেয়াল করবা, ঠিক আছে? তো এই যে হিস্টোন প্রোটিন, এই হিস্টোন প্রোটিনটা কিন্তু যারা প্রকৃত কোষী জীব তাদের প্রকৃত কোষের মধ্যে এইটা উপস্থিত। তার মানে এই ধরনের প্রকৃত কোষের যে ক্রোমোজোম সেটার গঠন ঠিকঠাক, কিন্তু এই আদিকোষী যারা জীব, আদিকোষের ক্রোমাটিন তন্তুতে কোনো হিস্টোন প্রোটিন থাকে না, তাই এদের ক্রোমোজোম প্রকৃতিটা প্রকৃত নয়, এদের ক্রোমোজোম প্রকৃত ক্রোমোজোম নয়। যদি ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে তবে সেটা প্রকৃত ক্রোমোজোম, কথা বুঝতে পারছো? আর যদি না থাকে প্রকৃত ক্রোমোজোম না। যেহেতু এদের ক্রোমোজোম প্রকৃত ক্রোমোজোম না, এই জন্য এদের বিভাজন হয় ভীষণ সরল প্রকৃতির অ্যামাইটোসিসের মাধ্যমে, একটা থেকে দুইটা, যেটাকে আমরা বাইনারি ফিশন বা দ্বিবিভাজনও বলে থাকি। কিন্তু যারা প্রকৃত কোষী জীব, প্রকৃত কোষের ক্ষেত্রে যেহেতু কোষের নিউক্লিয়াসটা ক্রোমোজোমটা প্রকৃত, এই জন্য এদের বিভাজন হবে মাইটোসিস এবং মিওসিস, বেশ জটিল প্রক্রিয়ার মাধ্যমে এদের বিভাজনটা হয়ে থাকবে। এক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে মনেরা রাজ্যের সমস্ত যে জীব আছে, মনেরা রাজ্যের সমস্ত জীব হচ্ছে কি আদি কোষের অন্তর্ভুক্ত বা আদি কোষী জীব, কারণ এদের কোষটা কি একেবারে নিউক্লিয়াস সুগঠিত নয় এবং এই কোষ আকারে খুবই ছোট। এরা আণুবীক্ষণিক, মানে বিভিন্ন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া আমরা কোথায় রেখেছি? এই আদি কোষের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। মনেরা বাদে যে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমিলে সবার যে এই রাজ্যগুলোর মধ্যে যে জীব আছে, সবগুলো জীবের কোষই কিন্তু প্রকৃত কোষী, মানে প্রকৃত কোষ বহন করছে। তাহলে দেখো, আমরা এতক্ষণ সুন্দর করে অনেকগুলো বিষয় জেনে ফেললাম এবং আশা করছি এখন যদি তোমাকে পরীক্ষাতে প্রশ্ন করা হয় আদি কোষ কাকে বলে, প্রকৃত কোষ কাকে বলে, তুমি সুন্দর করে সংজ্ঞাটা দিবা। অবশ্যই নিউক্লিয়াসের কথাটা তুমি আগে বলবা। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য লিখবা, ইনশাআল্লাহ তুমি সেই পার্থক্যটাও পারবে। তাহলে এখন এই আদি কোষ আর প্রকৃত কোষ আমাদের কাছে জলের মতন সহজ, ইনশাআল্লাহ। তাহলে আর কোনো প্রবলেম হবে না। আমরা তাহলে এখন যে কাজটা করব সেটা হচ্ছে দ্বিতীয় নাম্বার, আমরা কোষের প্রকারভেদে চলে যাব। সেটা হচ্ছে কাজের ভিত্তিতে কোষ কত প্রকার ও কি কি। এই কালারটা দেখা যাচ্ছে না ভালো, আমরা অন্য একটা কালার ইউজ করি, আমরা সাদা কালার ইউজ করি, সাদা সাদা কালা কালার, ঠিক আছে? তাহলে আমরা এখন সাদা কালার ইউজ করি। কাজের ভিত্তিতে কোষের প্রকারভেদ, বলো দেখি কিসের ভিত্তিতে, বলো তো কিসের ভিত্তিতে? কাজের ভিত্তিতে। দেখছো আমরা এখানে একটা সুন্দর ছবি দিয়ে রাখছি। তোমরা কি কেউ কথা বলতে পারবা? কথা বলতে পারবা? তোমরা কথা বলো না কেন? কথা বলা মানে হচ্ছে তোমরা কমেন্ট করো না কেন? সুন্দর সুন্দর কমেন্ট করবা। কি সাউন্ডের কোনো সমস্যা স্যার? এখন সাউন্ড ক্লিয়ার কিনা? এখন সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও যারা ভিডিওটা দেখছো। এবং ভিডিওটা যখন দেখছো আরেকটু রিকোয়েস্ট, সেটা হচ্ছে সুন্দরভাবে ভিডিওটা একটু শেয়ার করবে। আমার মনে হচ্ছে এখন সাউন্ড ক্লিয়ার আছে, তাই না? এখন সাউন্ড ক্লিয়ার আছে, এখন ক্লিয়ার আছে। আসলে মানে মোবাইলের দিকে সবসময় তাকানো হয় না, তো তোমাদের ক্লাস নিতে নিতে মানে একদম তোমাদের সাথে কি বলবো মিশে যাওয়ার মতন একটা ব্যাপার হয়।
একদম যে তুমি আমার ক্লাস করছো আমি ইনস্ট্যান্ট তোমাকে দেখতে পাই, যার কারণে মোবাইলের দিকে আর নজর দেওয়া হয় না। চেষ্টা করছি যেন কোনো ত্রুটি না হয়, তারপরেও বুঝো তো লাইভের ব্যাপারটা হালকা পাতলা একটু প্রবলেম হতে পারে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে তোমরা দেখবা। একটা সুন্দর পিকচার এখানে দিয়ে রাখছি, আমার মনে হয় এখন আর কোনো প্রবলেম হচ্ছে না, আমাকে একটু জানাবা কাইন্ডলি। এখন মনে হয় আর কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আমরা এখন একটু কাজের ভিত্তিতে ক্লাসিফিকেশনটা পড়বো। কিসের ভিত্তিতে? কাজের ভিত্তিতে। কাজের ভিত্তিতে যখন ক্লাসিফিকেশন পড়বো, এই ক্লাসিফিকেশনটাও কিন্তু ইম্পর্টেন্ট, আগেরটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। যেহেতু তোমরা আর কয়েকটা দিন পরে ইন্টারে উঠবা, ইন্টারে কিন্তু এইটা আছে, এইচএসসি তে এটা আছে, তার মানে এখন যদি তুমি এগুলো পড়ো তাহলে ইন্টারে গিয়ে তোমার জন্য ভীষণ ভীষণ সহজ লাগবে এই বিষয়গুলো। তো কাজের ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করেছি কোষকে, একটা হচ্ছে দেহ কোষ এবং আরেকটা হচ্ছে জনন কোষ। তাহলে কয় প্রকার বলো তো কাজের ভিত্তিতে কোষ? দুই প্রকার, একটা দেহ কোষ আর একটা হচ্ছে জনন কোষ। তাহলে আমি এখানে একটা সুন্দর পিকচার দিয়ে রাখছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য, এবং আমি যে টপিকটা এখন আলোচনা করছি এটা খুব ছোট্ট একটা প্রশ্নের জন্য আসতে পারে, হয় পার্থক্য আসতে পারে অথবা এমসিকিউ এর জন্য, ঠিক আছে? তো এইটা নিয়ে আমরা খুব বেশি কিন্তু কথাবার্তা বলবো না, তবে খুব সুইট করে সুন্দর করে বোঝাবো, একটু মনোযোগের সাথে থাকতে হবে। দেখো আমি এখানে স্পার্ম আঁকিয়েছি, এখানে আমি স্পার্ম দিয়েছি, মানে আমরা এখানে শুক্রাণু দেখতে পাচ্ছি, তাই না? এটা হচ্ছে শুক্রাণু, এবং এই যে ওভাম এগ, এইটা হচ্ছে ডিম্বাণু, এটা হচ্ছে ডিম্বাণু। তাহলে আমি এখন ওই জিনিসটা একটু এই দিকে তোমাদের আঁকায় দেখাই। এই যে মনে করো এটা একটা শুক্রাণু আর এইটা হচ্ছে একটা ডিম্বাণু, ভালো করে খেয়াল করবা, হ্যাঁ? এটা শুক্রাণু নিউক্লিয়াস, এটা শুক্রাণু নিউক্লিয়াস, এবং এটা হচ্ছে ডিম্বাণুর নিউক্লিয়াস। এবং এখানে এক সেট করে ক্রোমোজোম আছে, মানে 23টা করে ক্রোমোজোম আছে। এক সেটের জন্য এটাতে বলা হয় এন, মানে হ্যাপ্লয়েড, এন মানে হ্যাপ্লয়েড। এখন এই যে দেখো শুক্রাণু এবং ডিম্বাণু এই দুটা কিন্তু কি কোষ জানো? জনন কোষ, গ্যামেট, জার্ম সেল, এবং এরা কি করে? জনন কাজে অংশগ্রহণ করে, হ্যাঁ, জনন কাজে অংশগ্রহণ করে। তাই যে সকল কোষ জনন কাজে অংশগ্রহণ করে সেই সকল কোষকে আমরা কি বলছি? জনন কোষ বলছি, বা জার্ম সেল বলছি, বা গ্যামিট বলছি। এবং গ্যামিট বা জনন কোষ কয় প্রকার? দুই প্রকার। তাহলে আমাদের প্রথম অংশটা হচ্ছে জনন কোষ, তাই না? তাহলে জনন কোষ কয় প্রকার আমরা পেলাম? দুই প্রকার পেলাম, একটা শুক্রাণু এবং আরেকটা হচ্ছে ডিম্বাণু। এবং এই যে শুক্রাণু এবং ডিম্বাণু, ভালো করে খেয়াল করবা, এই যে শুক্রাণু এবং ডিম্বাণু, শুক্রাণুটা যখন ডিম্বাণুর কাছে গেল, মনে করে সাঁতার কেটে কেটে সে ডিম্বাণুর কাছে গেল, এবং এই যে ডিম্বাণুকে ছিদ্র করে এটা নিউক্লিয়াসটা ডিম্বাণুকে দিয়ে দিল। তাহলে এন এন মিলে কি হয়ে গেল বলো তো? এন এন মিলে কি হয়ে গেল? এন এন মিলে 2n হয়ে গেল। এবং এই যে এন এন মিলে 2n হয়ে গেল, ডিম্বাণুর মধ্যে এই কোষটা হচ্ছে প্রথম দেহ কোষ। কি কোষ? প্রথম দেহ কোষ, যেটাকে আমরা কি নাম দিব? জাইগোট। কি নাম দিব বলো তো? জাইগোট। তাহলে জনন কোষের নিউক্লিয়াসের মিলনের ফলে যে নিষেক হচ্ছে, তার ফলে কি তৈরি হচ্ছে? জাইগোট, যেটা হচ্ছে প্রথম দেহ কোষ। তাহলে দেহ কোষ এখন বারবার এই যে দেহ কোষটা বারবার বিভাজন করে, দেখছো জিম স্মিথ তৈরি করে ফেলছে, একটা সুন্দর সুগঠিত একজন মানুষ তৈরি করে ফেলেছে। তাহলে এর দেহ তৈরি করেছে, পা থেকে মাথা পর্যন্ত সমস্ত কিছু এই কোষ থেকেই বিভাজন হতে এই কোষ থেকে কিন্তু এটা তৈরি হয়েছে। ওটা হচ্ছে প্রথম দেহকোষ, যার নাম হচ্ছে জাইগোট। তাহলে দেহকোষ কি? এখন যদি তোমাকে প্রশ্ন করে দেহকোষ কি, তাহলে তুমি কি বলবা বলো তো? তুমি বলবা যে সকল কোষ দেহ গঠনে অংশগ্রহণ করে সেই সকল কোষকে আমরা কি বলবো? দেহকোষ। শুক্রাণু ডিম্বাণু বাদে সবকিছুই কি দেহকোষ, ঠিক আছে? এখন মনে করো এটা একজন ছেলে মানুষ, তার মানে ইনার শুক্রাশয় হবে। এখন শুক্রাশয়ের ভেতরে ইনার দেখো কি সুন্দর সিস্টেম, ইনার যে শুক্রাশয় আছে সেই শুক্রাশয়ের ভেতরে তোমার কিছু কোষ তৈরি হবে ডিপ্লয়েড ক্রোমোজোম 2n, এবং তাদেরকে বলা হবে জনন মাতৃকোষ। বুঝতে পারছো? এবং শুক্রাশয়ের ভেতরে কি কোষ তৈরি হবে বলো তো? জনন মাতৃকোষ। এই জনন মাতৃকোষ কিন্তু ডিপ্লয়েড, বুঝছো? ডিপ্লয়েড 2n। এই জনন মাতৃকোষে কি বিভাজন হবে? এই জনন মাতৃকোষে
মিওসিস বিভাজন হবে, ভালো করে শুনবা। এই মিওসিস বিভাজন হয়ে এই যে তৈরি করবে এইরকম কি শুক্রাণু, 4টা করে শুক্রাণু তৈরি হয়। জানো যে মিওসিসে 1টা থেকে 4টা কোষের সৃষ্টি হয়। এবং জননমাতৃ কোষ ডিপ্লয়েড হলে কি হবে, মিওসিস হওয়ার ফলে এই কোষগুলো কি হয়ে গেল, হ্যাপ্লয়েড। ঠিক সেম প্রসেসে আমাদের মেয়েদের ডিম্বাশয়ের ভেতরেও জননমাতৃ কোষ থেকে ডিম্বাণু তৈরি হবে। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো তো, আমি আবার বলছি, একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এই যে জনন কোষ কি, যে সকল কোষ দেহ গঠনে যে সকল কোষ জনন কাজে অংশগ্রহণ করে সেই সকল কোষকে জনন কোষ বলা হয়। জনন কোষ সর্বদাই হ্যাপ্লয়েড এবং জনন মাতৃকোষ থেকে মিওসিস বিভাজনের ফলে এই জনন কোষ তৈরি হয়। এবং জনন কোষ কয় প্রকার, 2 প্রকার, শুক্রাণু আর ডিম্বাণু। আবার দেখো, এই যে জনন কোষের নিউক্লিয়াসের মিলনকে বলা হচ্ছে নিষেক, এবং নিষেকের ফলে NN2N মিলে প্রথম যে ডিপ্লয়েড জাইগোটটা তৈরি হচ্ছে, সেই জাইগোটটা হচ্ছে প্রথম দেহকোষ। এবং এই দেহকোষে বারবার কি বিভাজন হবে বলো তো, বারবার মাইটোসিস বিভাজন হবে, বারবার মাইটোসিস বিভাজন হবে। মানে এই যে ফার্টিলাইজেশন হলো না, হওয়ার পরে এই কোষটাতে বারবার মাইটোসিস বিভাজন হবে, হওয়ার পরে তোমার একটা দেহ, পুরো দেহ গঠন করবে। এই যে জিম স্মিথ নামক ভদ্রলোকে তৈরি করে ফেলেছে। তাহলে এই দেহকোষ কাজ কি, দেহকোষের কাজ হলে যে সকল কোষ দেহ গঠন করে, দেহ গঠন করতে অংশগ্রহণ করে, তাকে আমরা কি বলবো, দেহকোষ। তাহলে এখন এই দেহকোষ হয়েছে বলেই কিন্তু শুক্রাশয় তৈরি হয়েছে, এবং শুক্রাশয়ের ভেতরে জনন মাতৃকোষ তৈরি হয়েছে। আর জনন মাতৃকোষে আবার মিওসিস বিভাজনের ফলে আবার শুক্রাণু ডিম্বাণু তৈরি হচ্ছে। ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু। আবার দেখো, এই শুক্রাণু ডিম্বাণু নিউক্লিয়াসের মিলন ফলে আবার দেহকোষ তৈরি হচ্ছে। তাহলে কিন্তু একটা অপরের সাথে জড়িত। শুক্রাণু ডিম্বাণু না থাকলে কি ওদের মিলন হয়ে দেহকোষ হতো না। আবার যদি দেহকোষ না থাকতো তাহলে তো দেহই গঠন হতো না, শুক্রাশয় তৈরি হতো না। তাহলে জনন মাতৃকোষ কিভাবে আসতো, তাই না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে কাজের ভিত্তিতে কোষ শুধুমাত্র জনন কাজেই অংশগ্রহণ করবে, এবং এদেরকে আমরা গ্যামিট বলতে পারি। এরা কয় প্রকার, 2 প্রকার, শুক্রাণু এবং ডিম্বাণু। জনন মাতৃকোষে মিওসিস বিভাজনের ফলে এই কোষগুলো তৈরি হয়, এবং এরা হচ্ছে হ্যাপ্লয়েড, এক সেট ক্রোমোজোম বহন করবে। তারপরে যদি আমি দেহকোষে চলে আসি, তাহলে কি বলবো, যে সকল কোষ দেহ গঠনে অংশগ্রহণ করে তাদেরকে আমরা কি বলবো, দেহকোষ বলবো। কি বলবো, আচ্ছা, তাহলে যে সকল কোষ দেহ গঠনে অংশগ্রহণ করে সেই সকল কোষকে আমরা কি কোষ বলবো, দেহকোষ বলবো। দেহকোষ কি, প্রথম যে জাইগোটটা সেটা হচ্ছে প্রথম দেহকোষ। এবং দেহকোষ কি বলতো, দেহকোষ 2N সংখ্যক ক্রোমোজোম বহন করে, মানে ডিপ্লয়েড। এবং দেহকোষে কি বিভাজন হয়, মাইটোসিস বিভাজন হয়। কি বিভাজন হয়, মাইটোসিস বিভাজন হয়। তাহলে এখন যদি তোমাকে কাজের ভিত্তিতে দেহকোষ কাজের ভিত্তিতে কোষ কত প্রকার এবং কি কি বলা হয়, আমার বিশ্বাস তুমি পারবে। বা তোমাকে যদি বলা হয় দেহকোষ বলতে কি বুঝো তাও পারবে, জননকোষ বলতে কি বুঝো তাও পারবে। যদি বলা হয় দেহকোষ এবং জননকোষের মধ্যে পার্থক্য লিখো, তাহলেও ইনশাআল্লাহ পারবে। এবার আমরা পড়বো আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে একটা আদর্শ উদ্ভিদ কোষ। মানে তোমাদের বইয়ের দেখো এই যে চিত্রটা দেওয়া আছে, আমরা প্রাণী কোষের পিকচারটা আঁকাবো না, অ্যাকচুয়ালি আমরা উদ্ভিদ কোষের এই চিত্রটা আঁকাবো। এবং এইটা কিন্তু তোমাদের 3 নম্বরের জন্য পরীক্ষাতে আসে। এই পিকচারটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এই পিকচারটা তোমাদের পড়তে হবে। আমি আবারও বলছি, এই পিকচারটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এইটা তোমরা পড়বে, মানে এটা পরীক্ষাতে আসার মতন। দেখো, আমরা এই যে এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি, সেই চিত্রটাই কিন্তু এখন আমরা কি করব, আঁকাবো। একটা আদর্শ উদ্ভিদ কোষ মানে যে উদ্ভিদ কোষে তুমি সবগুলো উপাদানই দেখতে পাবে। কোষ প্রাচীর, তার কোষ প্রাচীরের ভেতরে তুমি কোষ ঝিল্লি, তারপরে ভেতরে তুমি সাইটোপ্লাজমের মতো বিভিন্ন অঙ্গাণু এবং সুস্পষ্ট সুগঠিত নিউক্লিয়াস। ক্লিয়ার বিষয়টা? এটাই হচ্ছে একটা আদর্শ উদ্ভিদ কোষ। এখন কথা হচ্ছে, আমরা এই আদর্শ উদ্ভিদ কোষের চিত্রটা আঁকাবো। চিত্রটার সুন্দর একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া আছে, ওইটা দেখলে তুমি খুবই সুন্দরভাবে বুঝতে পারবা ইনশাআল্লাহ। তারপরেও আমি আজকে আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন কোনো সমস্যা না হয়।
তাহলে এখন আমরা যে পিকচারটা আঁকাবো, যে পিকচারটা আঁকাতে আমরা চেষ্টা করছি, সেটা হচ্ছে একটা আদর্শ উদ্ভিদ কোষ। আচ্ছা, আমরা একটু বড় করে আঁকাবো, একটা আদর্শ উদ্ভিদ কোষ। আমাকে বলতে পারবা যে তোমরা কে কে আঁকাতে পারো, বলো তো, কে কে সুন্দর করে আঁকাতে পারো, খুব ভালো আঁকাতে পারো, এরকম কে কে আছো? তাহলে আমরা যখন আঁকাবো, দেখো একটু খেয়াল করে, আমরা অ্যাকচুয়ালি কোষ প্রাচীর আঁকাচ্ছি, ঠিক আছে? বাহিরের কোষ প্রাচীরটা আমরা আঁকাচ্ছি। তো এখন দেখো আমরা কি সুন্দর চমৎকার একটা কি আঁকায় ফেললাম বলতো, আমরা একটা সুন্দর কোষ প্রাচীর আঁকায় ফেলছি, তাই না? তাহলে এখন এটা হচ্ছে একটা কোষ প্রাচীর। সবচেয়ে সুন্দর হয় এই পিকচারটা কিন্তু আমাদের, দেখো ইন্টারের বই খুব সুন্দর করে দেওয়া আছে, তোমাদের বইতে খুব ছোট পিকচার, এই যে দেখো এই পিকচারটা খুবই সুন্দর করে এখানে দিয়ে দেওয়া আছে, এই জায়গাটাতে খুবই সুন্দর করে দিয়ে দেওয়া আছে, এই জায়গাটাতে খুবই সুন্দর করে দিয়ে দেওয়া আছে। তাহলে দেখো আমরা খুব সুন্দর করে কোষ প্রাচীর আঁকিয়েছি, আর কি আঁকিয়েছি? কোষ মেমব্রেন। এই যে এই অংশটা হচ্ছে আমাদের কি? কোষ ঝিল্লি বা মেমব্রেন। এটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি বা কি? মেমব্রেন। কোষ ঝিল্লি বা মেমব্রেন। তাহলে আমরা এখানে দুইটা অংশ আঁকায় ফেলেছি অলরেডি চমৎকার ভাবে। সেটা হচ্ছে এই অংশটা হচ্ছে আমাদের কোষের কোষ প্রাচীর। দেখো কত সহজে আমাদের হয়ে যাচ্ছে কোষ প্রাচীর, যা একটা উদ্ভিদ কোষে অবশ্যই থাকবে। এবং কোষ প্রাচীরের ভেতরের দিকে আমরা কি দেখতে পাচ্ছি? এটাকে আমরা কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বলবো, আমরা কোষ ঝিল্লি বলি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। কোষ ঝিল্লি। আমরা কিন্তু সামনের দিন কোষ প্রাচীর নিয়ে পড়াশোনা করব এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সামনের দিন লাইভ ক্লাসে থাকতে হবে, ফ্রেন্ডদেরকে বলে রাখবা, ইনভাইট করবা, ইনশাল্লাহ ওরা উপকৃত হবে। এবং আমরা কোষ প্রাচীরের ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাই, তো এই ছিদ্রটাকে আমরা কি নাম দিয়েছি বলতো? কূপ। এই কূপ দিয়ে কিন্তু একটা কোষের সাথে আরেকটা কোষের যোগাযোগ কি হয়? রক্ষা হয়। তাহলে আমাদের সুন্দর বাহিরের কি করা হয়েছে? স্ট্রাকচারটা তৈরি করা হয়ে গেছে। এবং ভিতরে যে অংশটা তুমি দেখতে পাচ্ছ না, এই ভিতরে যে অংশটা, এই অংশটাতে এই যে উপাদানটা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের কি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা বাদে যা কিছু তুমি দেখতে পাচ্ছ সবই হচ্ছে তোমার সাইটোপ্লাজম। তাহলে এটা হচ্ছে আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, আমরা নিউক্লিয়াসটা আঁকালাম, এটা আমরা নিউক্লিয়াস আঁকালাম। দেখো এটা আমরা নিউক্লিয়াস আঁকিয়েছি, যেহেতু এটা একটা সুগঠিত কোষ তাই নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের ভেতরে কিন্তু সবকিছু আছে, তাই না? তাহলে এইটা কি বলতো? এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। তোমরা কিন্তু পুরোপুরি লিখবা, সময় স্বল্পতার জন্য আমি ছোট্ট করে লিখছি। এবং এইটা হচ্ছে তোমার ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন ফাইবার। এবং এইটা হচ্ছে তোমার নিউক্লিওলাস। এবং এইটা ভেতরে তোমার নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওপ্লাজম, তাই না? নিউক্লিওপ্লাজম। তাহলে পুরোটুকু কি বলতো? নিউক্লিয়াস। পুরোটুকু হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এই যে আমরা সাইটোপ্লাজম দেখতে পাচ্ছি, এখন আমরা সাইটোপ্লাজমে একটা কি দিব? বড় কি দিব? কোষ গহ্বর দিব। তাহলে এইটা হচ্ছে
কোষ গহ্বর। দেখো কোষ গহ্বর, একটা উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। কোষ যত বড় হবে কোষ গহ্বর তত বড় হবে, কারণ এর ভেতরে কোষের মধ্যে তৈরি করা অনেক উপাদান এর মধ্যে অবস্থান করবে, এই জন্য এটার আকারটা কিন্তু ধীরে ধীরে কি হতে শুরু করবে, বড় হতে শুরু করবে। এবার দেখো আমরা একটা মজার জিনিস আঁকাবো। এই মজার জিনিসটা হচ্ছে এই যে দেখো আমরা কি আঁকাচ্ছি বলতো, আমরা কি আঁকাচ্ছি, আমরা আঁকাচ্ছি ক্লোরোপ্লাস্ট, তাই না? যেহেতু একটা উদ্ভিদ কোষ তাই সুন্দর আমরা কিছু কি আঁকাবো, ক্লোরোপ্লাস্ট আঁকাবো। কি সুন্দর ক্লোরোপ্লাস্ট, তাহলে এইটা হলো আমাদের কি ক্লোরোপ্লাস্ট। এবং এই ক্লোরোপ্লাস্টের সাহায্যে কি করবে বলো দেখি, কি করবে, কি করবে আবার খাদ্য তৈরি করবে, খাদ্য শর্করা জাতীয় খাদ্য তৈরি করবে। তো সেই খাদ্য ভাঙার জন্য জিনিস লাগবে না, এই যে চলে আসছে জিনিসটা, কি জিনিস, এই যে দেখছো মাইটোকন্ড্রিয়া। এই যে এখানে শ্বসন হবে, এটা মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া এখানে শ্বসন হবে এবং শক্তি উৎপাদন হবে, এখানে খাদ্য তৈরি হবে, সেই খাদ্যটা এখানে চলে আসবে, এই যে খাদ্যটা ভাঙবে, শক্তি উৎপাদন হবে, উদ্ভিদ বড় হবে, উদ্ভিদকে আমরা খাবো, আমরা উদ্ভিদ থেকে শক্তি পাবো। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি বিষয়টা। এরপরে আমরা কি আঁকাবো, আমরা দেখো এই যে দেখো নিউক্লিয়াসের সাথে লেগে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর তার সাথে ছোট ছোট রাইবোসোম। এছাড়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু এখান থেকেও উৎপত্তি লাভ করে থাকে। আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছোট্ট করে লিখলাম ইআর, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে আমরা কি আঁকাবো, আমরা গলগি বডি, গলগি বডি সাথে লাগানো আছে ছোট ছোট গলগি বডি, তাহলে এগুলো হচ্ছে গলগি বডি। বলো তো কি আঁকাবো এখন, ছোট ছোট পুতির মতন কিছু রাইবোসোম আঁকাবো। এই যে একটু মালার মতন করে দিয়েছি, তাহলে এই ছোট্ট ছোট্ট দানাদার বস্তুটা হচ্ছে রাইবোসোম। এবং এরা কোষের কি করে জানো, কোষের মধ্যে প্রোটিন তৈরি করে, যেখানে প্রোটিন বেশি তৈরি হবে সেখানে রাইবোসোমও বেশি থাকবে। আমরা একটা বড় আর একটু বড় থলের মতন অংশ আঁকায় দিলাম, এটাকে আমরা কি বলবো, লাইসোসোম বা লাইসোজোম, যা সকল প্রকার বহিরাগত জীবাণুগুলোকে কি করে, ধ্বংস করে ফেলে। দেখেছো আমরা কত সুন্দর ওভারঅল পিকচারটা আঁকিয়ে ফেললাম। এবং এর ভেতরে তুমি সুতার মতন বিভিন্ন বস্তু দেখতে পাবা, এগুলো হচ্ছে তোমার, এগুলো কি বলতে পারবা, এগুলো হচ্ছে কোষীয় কঙ্কাল। বলো তো এগুলো কি, এগুলো হচ্ছে কোষীয় কঙ্কাল, কোষীয় কঙ্কাল। এখন আমরা এখানে আরেকটা জিনিস আঁকাবো, সেটা হচ্ছে এই যে এটা অনেকটা এইরকম, হ্যাঁ মনে করো এটা হচ্ছে কোষ ঝিল্লি, এই যে এইরকম হয়ে যাবে, বুঝছো, ভেতরে ফোসকার মতন। তো এখানে তো আমি আঁকায় ফেলছি যেহেতু, তারপরে বলি এই যে ফোসকার মতন কিছু অংশ আমরা দেখবো, কোষটা ভেতরের দিকে যখন যাবে ফোসকার মতন হবে। এবং এই ফোসকাকে, এই ফোসকার মধ্যে যদি কোনো কঠিন বস্তু যায় তখন আমরা সেই ফোসকাকে কি ফোসকা বলবো, সেই ফোসকার নাম আমরা দিব, সেই ফোসকার নাম আমরা দিব ফ্যাগোসাইটিক ফোসকা, ফ্যাগোসাইটিক ফোসকা। মানে এই ফোসকা দিয়ে কোনো জটিল বস্তু কোষের মধ্যে প্রবেশ করবে। আর যদি আমরা ফোসকা দেখি কিন্তু এই ফোসকার মধ্যে কোনো তরল বস্তু যায় তখন আমরা সেই ফোসকাকে কি নাম দিব, পিনোসাইটিক ফোসকা। কি ফোসকা, পিনোসাইটিক ফোসকা। তাহলে দেখো আমাদের কি সুন্দর চমৎকার একটা পিকচার হয়ে গেল। এগুলো হচ্ছে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস বাদে বাকি যা কিছু আছে ঘন তরল সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। এবং সাইটোপ্লাজমের মধ্যে সকল প্রকার অঙ্গাণু সুন্দরভাবে ছড়িয়ে আছে। এটাই হচ্ছে একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন। তুমি যখন এই পিকচারটা আঁকাবা ঠিক এইভাবেই আঁকাবা, দেখবা তুমি তিনের মধ্যে তিনই পাবা, কারণ পিকচারে তিন থাকে। উইথ লেভেলিং, মানে লেভেলিংটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে। এবং নিচে অবশ্যই তোমাকে একটা কি করতে হবে, চিত্র দিয়ে নাম লিখে কি করতে হবে, একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন কথাটা অবশ্যই লিখতে হবে। তাহলে আমাকে একটু জানাবা প্লিজ যে তোমাদের পিকচারটা কেমন লেগেছে, বা আমাকে একটু জানাও যে তোমরা পিকচারটা বুঝতে পারলা কিনা। আমাদের তো যাবার, মানে আমার যাবার সময় হলো, দাও বিদায়, আমার এখন যাবার সময় হয়ে গেছে। আমার তোমাদের বড় ভাইদের ক্লাস নিতে হবে, সো যাওয়ার সময় হয়ে গেছে।
আমাকে একটু কাইন্ডলি যদি তোমরা জানাও যে ক্লাসটা কেমন লাগলো, বুঝতে পেরেছো কিনা, তাহলে খুব ভালো লাগবে। আশা করছি তুমি যদি মনোযোগ সহকারে ক্লাসটা করো, এই ক্লাসটা তোমার খুব ভালো লাগবে, ফ্যান্টাস্টিক লাগবে। কারণ আমি এত সহজ, এত সুন্দর করে নেওয়ার চেষ্টা করেছি। আমি মনে করেছি যারা ক্লাস করছে তারা কোনোদিন বায়োলজি পড়োইনি, আমার তোমাদেরকে বোঝাতে হবে খুব সুন্দরভাবে। আমি ঠিক সেভাবেই বোঝানোর চেষ্টা করেছি এবং আমার বিশ্বাস তুমি ক্লাসটা যদি পুরোপুরি দেখো তাহলে তোমার ক্লাসের উপরে আর কোনো সমস্যা থাকবে না, বায়োলজিকে লাভ করতে শুরু করবে ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত ওই ক্লাসটা বুঝতে পেরেছো কিনা অবশ্যই জানাবা। আমাদের এই ভিডিওটা কিন্তু আমাদের এই পেজে থাকবে, বাট পার্মানেন্ট ভাবে আমাদের ইউটিউব চ্যানেলে থেকে যাবে, আয়েশা বায়োলজি পলাশ কেমিস্ট্রি এই চ্যানেলে। এবং এখানে প্লেলিস্ট পেয়ে যাবা এসএসসি 26 এবং 27। তুমি যদি 26 সালের স্টুডেন্ট হও তাহলে তুমি 26 সালের প্লে লিস্টে ঢুকে যাবে, 27 সালের স্টুডেন্ট হলে 27 সালের প্লে লিস্টে ঢুকে যাবে এবং ভিডিওগুলো পরপর পেয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং যদি আমাদের চ্যানেলে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে নিবে দারুণ দারুণ চমৎকার চমৎকার ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।